আজকে আমরা মৌলিক সংখ্যা বিষয় বিস্তারিত মানে মৌলিক সংখ্যার যতগুলো বিষয় আছে সবগুলো বিষয় জানবো। ঠিক আছে, ভেরি গুড। যে সংখ্যার কেবলমাত্র দুইটি গুণনীয়ক আছে তাকে মৌলিক সংখ্যা বলে। আর কোনোভাবে বলা যায়? আমরা আবারও অন্যভাবে একটা কিছু বলে, সেটা কি? যে সংখ্যা এক এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য তাকে মৌলিক সংখ্যা বলে। কিন্তু এই কথাটা বলার পিছনে একটু ভুল আছে। ভুলটা হচ্ছে, যদি এক এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তাহলে এক কি হবে? একের ক্ষেত্রে এক তো এক দ্বারাও বিভাজ্য, আবার ওই সংখ্যা এক তাও দ্বারাও বিভাজ্য, তাহলে এক মৌলিক সংখ্যা হওয়ার কথা, তাই না? এই মৌলিক সংখ্যার সংখ্যাটা সুনির্দিষ্টভাবে বলতে গেলে আমাকে এটাই বলতে হবে যে যে সংখ্যার কেবলমাত্র দুইটি গুণনীয়ক আছে, তাহলে এক কিন্তু বাদ পড়ে গেল। আর যদি ওইভাবে বলতে যাই যে যে সংখ্যার এক এবং ওই সংখ্যা দ্বারা বিভাজ্য, সেক্ষেত্রে বলতে হবে একের থেকে বড় যে সংখ্যা এক এবং সেই সংখ্যা দ্বারা বিভাজ্য তাকে বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে আমাদের সিম্পল কথা কি? মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যার কেবল দুইটি গুণনীয়ক আছে, কেবল দুইটি গুণনীয়ক আছে এমন সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। আমরা 1 থেকে 100 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে? 25টি মৌলিক সংখ্যা আছে, তাই না? 25টি মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যাগুলো কিভাবে বের করতে হয় এটাও আমরা জানি। মনে করো 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা লিখলাম, লেখার পরে যে সংখ্যাগুলো মৌলিক সংখ্যা, যেমন 2 প্রথম মৌলিক সংখ্যা, 2 যদি মৌলিক সংখ্যা হয় তাহলে 2 এর গুণিতক কখনোই মৌলিক সংখ্যা হবে না। তার মানে 2 এর গুণিতক সবগুলো বাদ যাবে, ওরা মৌলিক সংখ্যা হবে না। 3 যদি মৌলিক সংখ্যা হয় তাহলে 3 এর গুণিতক মৌলিক সংখ্যা হবে না, 3 এর গুণিতক গুলো বাদ দিতে হবে। 5 যদি মৌলিক সংখ্যা হয়, 5 এর গুণিতক মৌলিক সংখ্যা হবে না, 5 এর গুণিতক গুলো বাদ দিতে হবে। এরপরে 7 যদি মৌলিক সংখ্যা হয়, 7 এর গুণিতক গুলো মৌলিক সংখ্যা হবে না। 2, 3, 5, 7 এর গুণনীয়ক গুণিতক গুলো যদি বাদ দিই পর্যায়ক্রমে, তাহলেই আমার যে সংখ্যাগুলো থেকে যাবে এইগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এবং 1 থেকে 100 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা পাওয়া যাবে? 25টি। এখন সিরিয়ালি 1 থেকে 10 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা, 10 থেকে 20 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা, এই বিষয়টা জানার জন্য আমরা একটা সংখ্যা মনে রাখতে পারি। সেটা কি? 4 4 2 2 3 2 2 3 2 8। এই সংখ্যাটা যদি মনে রাখি তাহলে এখান দিয়ে কিন্তু আমরা মৌলিক সংখ্যা কত থেকে কত পর্যন্ত কয়টি আছে এটা বের করা খুব সহজ হবে। এটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে 4টি মৌলিক সংখ্যা আছে, আর এখানে 11 থেকে 20 পর্যন্ত 4টি মৌলিক সংখ্যা আছে, আর এখানে 21 থেকে 30 পর্যন্ত 2টি মৌলিক সংখ্যা আছে, 31 থেকে 40 পর্যন্ত 2টি মৌলিক সংখ্যা আছে, 41 থেকে 50 পর্যন্ত 3টি মৌলিক সংখ্যা আছে, 51 থেকে 60 পর্যন্ত 2টি মৌলিক সংখ্যা আছে, 61 থেকে 70 পর্যন্ত 2টি মৌলিক সংখ্যা আছে, 71 থেকে 80 পর্যন্ত 3টি মৌলিক সংখ্যা আছে, এবং 81 থেকে 90 পর্যন্ত 2টি মৌলিক সংখ্যা আছে, আর 91 থেকে 100 পর্যন্ত একটি মৌলিক সংখ্যা আছে। জাস্ট এই নাম্বারটা মনে রাখলে কিন্তু আমরা কয়টি মৌলিক সংখ্যা আছে, কত থেকে কত পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে। এখন যদি বলি 1 থেকে 50 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে, তাহলে 1 থেকে 50 পর্যন্ত মানে কোন পর্যন্ত কভার করেছে? এই পর্যন্ত কভার করে। এই 41 থেকে 50 পর্যন্ত 3টি না, এই পর্যন্ত। এই সংখ্যাগুলো যোগ করলে কিন্তু 1 থেকে 50 পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে বের করতে পারবো। ঠিক আছে, তাহলে মৌলিক সংখ্যা বের করার জন্য আমরা এইটা মনে রাখতে পারি। আর কোন কোন সংখ্যা মৌলিক সংখ্যা সেটা বের করার জন্য আমরা ছাঁকন পদ্ধতি বলে, তাই না? মৌলিক সংখ্যা ছাঁকন পদ্ধতি, অর্থাৎ আমরা 2 এর গুণিতক গুলো বাদ দিব, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা লিখবো, লিখে 2 এর গুণিতক গুলো বাদ দিব, 3 এর গুণিতক গুলো বাদ দিব, 5 এর গুণিতক বাদ দিব, এবং 7 এর গুণিতক বাদ দেওয়ার পরে যে সংখ্যাগুলো থেকে যাবে এইগুলোই হবে মৌলিক সংখ্যা। কারণ একটা সংখ্যা বড় একটা সংখ্যা, এটা মৌলিক সংখ্যা কিনা যাচাই করতে হবে। এটা কিভাবে যাচাই করি? তো একটা সূত্র আছে 6n প্লাস মাইনাস 1, এই সূত্রকে সাপোর্ট করে আছে মৌলিক সংখ্যা। আবার এই সূত্রকে 5 দ্বারা বিভাজ্য এবং 7 দ্বারা বিভাজ্য সংখ্যা সাপোর্ট করে। তাহলে আমি যদি n এর মান 1 ধরি, যদি এবং সেটা 5 দ্বারা বা 7 দ্বারা বিভাজ্য না হয়, তাহলে মৌলিক সংখ্যা হবে। n এর মান 2 ধরলে, তার থেকে সাপোজ n এর মান আমি 5 ধরলাম, তাহলে 5 প্লাস 1, তাহলে কত হলো? 530 যোগ 1, তার মানে এটা একটা মৌলিক সংখ্যা পেলাম।
এটা একটা মৌলিক সংখ্যা। এন এর মান যাই ধরো না কেন এখানে একটা মৌলিক সংখ্যা আসবে। আবার প্লাস করলেও যেমন আসবে, মাইনাস করলেও তেমনি আসবে। তাহলে এন 6 + 5 - 1, তার মানে 30 - 1 ইকুয়াল টু 29। এটাও একটা মৌলিক সংখ্যা, ঠিক কি না? এন এর মান তুমি যাই নাও না কেন এবং এই সমীকরণ যদি বসাও এবং সেটা যদি 5 বা 7 দ্বারা বিভাজ্য না হয় তাহলেই সেটা মৌলিক সংখ্যা হবে, ঠিক আছে? তো এইটাকে আরো সিম্পল ভাবে বলতে পারি যে কোন সংখ্যাকে যদি 6 দিয়ে ভাগ করা হয় এবং 1 হবে, যদি প্লাস 1 হয় তাহলে মনে করো 6n + 1, তাহলে এইটা 6 দ্বারা বিভাজ্য, প্লাস 1 মানে ভাগশেষ 1। তাহলে কোন সংখ্যাকে 6 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ 1 থাকে তাহলে কি হবে? মৌলিক সংখ্যা হবে। যে কোনো একটা সংখ্যাকে যদি আমি মৌলিক সংখ্যা কিনা যাচাই করতে চাই তাহলে 6 দিয়ে ভাগ করতে হবে, যদি ভাগশেষ 1 থাকে এবং ওই সংখ্যাটা যদি 7 বা 5 দ্বারা বিভাজ্য না হয় তাহলেই কিন্তু এটা মৌলিক সংখ্যা হবে। অথবা যদি 6n - 1 হয়, মনে করো 6n একটা সংখ্যা, তার থেকে -1 দিলাম, তার মানে 6 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে বলো তো? 6 দিয়ে ভাগ করলে 5 অবশিষ্ট থাকবে, কারণ সর্বোচ্চ অবশিষ্ট সংখ্যা হচ্ছে 6 দিয়ে ভাগ করলে 5 হয়। এটা সর্বোচ্চ -1 দিয়েছি, তার মানে ভাগশেষ 5। আমরা এটা এটা জানি কিনা দেখো, মনে করো ভাজক 6 ভাগশেষ 5, তাহলে আমি নিঃশেষের বিভাজ্যের ক্ষেত্রে কি এটা থেকে এটা বিয়োগ করে সেটাকে আবার বিয়োগ করি না অবশিষ্ট রাখার জন্য? সেই ক্ষেত্রে আমার যদি 6 দিয়ে ভাগ করলে 5 অবশিষ্ট থাকে তাহলে সেটা মৌলিক সংখ্যা, কিন্তু কন্ডিশন একটা, ওই সংখ্যাটা 7 বা 5 দ্বারা বিভাজ্য কিনা যাচাই করে নিতে হবে। এখন 5 দ্বারা বিভাজ্য আমরা সহজে যাচাই করতে পারি। কোন সংখ্যা শেষে 0 বা 5 থাকলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, এটা তো জানি। কোন সংখ্যা শেষে 0 বা 5 থাকলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য, কিন্তু 7 দ্বারা বিভাজ্য কি জানি? জানি। আচ্ছা, 7 দ্বারা বিভাজ্যের নিয়মটা হচ্ছে, মনে করো এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য, এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। এই 7 দ্বারা বিভাজ্য প্রমাণের জন্য আমাকে যে কাজটা করতে হবে, মনে করে এখানে 7 আছে না, এই 7কে কেটে দিব। 7-এর দ্বিগুণ কত? 14, এখান থেকে বিয়োগ করে দিব, থাকলো কত? এই 14 কি 7 দ্বারা বিভাজ্য? অতএব সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য, বুঝেছ? 7 দ্বারা বিভাজ্য সংখ্যা প্রমাণের জন্য আমাকে কি করতে, মনে করো এই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য, সবগুলো 7 দ্বারা বিভাজ্য হবে, তাহলে আমাকে ফার্স্টে কি করতে হবে? 7কে কেটে দিতে হবে। 7-এর ডাবল কত? 14, এটা বিয়োগ করব। 4 আর 3 7, 6 7। এবার এইটার আবার ডাবল কত? কত? 6, বিয়োগ করো কত? 70। 70 7 দ্বারা বিভাজ্য, অতএব এই সংখ্যাটাও 7 দ্বারা বিভাজ্য। এইভাবে যদি ধারাবাহিকভাবে চিন্তা করি তো 7 দ্বারা বিভাজ্য সংখ্যা আমরা দেখতে পারবো। আর 5 দ্বারা বিভাজ্য তো বুঝছি। কোন সংখ্যা 5 বা 7 দ্বারা বিভাজ্য না হলে সংখ্যাটিকে ভাগ করলে যদি 1 বা 5 অবশিষ্ট থাকে তাহলে আমরা বলতে পারবো সংখ্যাটি মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা হচ্ছে আমাকে বের করার জন্য 6 দ্বারা ভাগ করতে হবে, ঠিক আছে? এবার সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা, মনে করো দুটো সংখ্যা মৌলিক সংখ্যা, দুটো সংখ্যা মৌলিক সংখ্যা, মনে করো 5 আর 7, এদের সাধারণ গুণনীয়ক কত বলতো? 1। যতগুলো মৌলিক সংখ্যা আছে এরা কিন্তু পরস্পর সহমৌলিক, কারণ এদের সাধারণ গুণনীয়ক 1। তাহলে মৌলিক সহমৌলিক সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যার সাধারণ গুণনীয়ক 1। সাধারণ গুণনীয়ক 1 মানে কি? গসাগু 1। এই দুটো মৌলিক সংখ্যার কিন্তু গসাগু 1 হবে, কিন্তু অনেক সময় দেখা যায় যৌগিক সংখ্যা, মনে করো 10 আর 13, এটা কিন্তু যৌগিক সংখ্যা, এইটা মৌলিক সংখ্যা, এদের গসাগু কত বা এদের সাধারণ গুণনীয়ক কত? 1 ছাড়া কোন সাধারণ গুণনীয়ক আছে? না। এই সংখ্যা দুটো পরস্পর সহমৌলিক সংখ্যা, এই সংখ্যা দুটো পরস্পর সহমৌলিক সংখ্যা, ঠিক আছে? আমরা মৌলিক সংখ্যা বিষয়ে এবং সহমৌলিক সংখ্যা বিষয়ে জানলাম, বুঝছে কিনা সবাই? আচ্ছা।